প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের সাথে বরাবরের মতো আছি সুলতানা আক্তারি। আজকে আমরা নবম দশম শ্রেণীর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিচ্ছেদ 28 বিভক্তি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, পাঠ যাতে দীর্ঘ হয়ে না যায়, তোমরা যাতে মনোযোগ ধরে রাখতে পারো, সেজন্য আমি বিভক্তিকে 3টি পর্বে ভাগ করব। সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করছি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীরা, শুরুতেই তোমাদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে। সেটি হলো, তোমরা বলো তো, আমরা কোন সমাস পড়ার সময় বিভক্তি বিষয়টি লক্ষ্য করেছিলাম? মনে আছে নিশ্চয়ই, আমরা তৎপুরুষ সমাস পড়ার সময় বিভক্তি বিষয়টি লক্ষ্য করেছিলাম। শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে বিভক্তি বিষয়কে একটু অন্যভাবে সাজানো হয়েছে। আমরা অবশ্যই সেটি পাঠ করব, কিন্তু তার আগে আমরা বিভক্তি নিয়ে বেসিক কিছু আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শুরুতেই আমরা বিভক্তির সংজ্ঞায়নটা একটু দেখে নিব। বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে অর্থহীন কিছু লগ্নক যুক্ত হয়, সেগুলোকে বিভক্তি বলে। শিক্ষার্থীরা, তোমাদেরকে এখানে বেশ কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমটি হলো, বিভক্তি সাধারণত বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যুক্ত হয়। বিভক্তির আসলে কোনো অর্থ থাকে না। শিক্ষার্থীরা, তোমরা সংজ্ঞায়নটা একটু খেয়াল করলে দেখবে এখানে লগ্নক বলে একটি কথা আছে। লগ্নক বিষয়টি কি? চলো আমরা দেখব। লগ্নক জানার আগে অবশ্যই পদ কি আমাদের সেটা একটু জেনে নিতে হবে। শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ। শিক্ষার্থীরা, একটি শব্দ যখন একাই থাকে তখন সেটিকে আমরা শব্দ বলি, কিন্তু এই শব্দগুলোই যখন একটা বাক্যে ব্যবহৃত হয় তখন আমরা সেগুলোকে পদ বলি। শব্দকে বাক্যের মধ্যে একটা পদ হওয়ার জন্যে এই শব্দের শেষে একটা শব্দের অংশ বা কিছু শব্দাংশ যুক্ত হতে হয়। এই যে শব্দাংশটা যুক্ত হয় একটা শব্দকে পদে পরিণত করার জন্যে, সেটি হলো লগ্ন। আমরা একটা উদাহরণ দেখে নেই। আশা করছি উদাহরণটা দেখলে বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হবে। বাবা চেয়ার বসে আছেন। এখানে এই বাক্যটি দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে না। আমরা যদি বলি বাবা চেয়ারে বসে আছেন, সেক্ষেত্রে বাক্যটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতেছে। এখানে চেয়ারের সাথে আমরা একটি লগ্নক বা শব্দাংশ যুক্ত করেছি, সেটা হলো এ। এই এ যে লগ্নকটা আমরা যুক্ত করলাম একটা শব্দকে পদে পরিণত করার জন্য, একটা বাক্য দিয়ে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করার জন্য, সেই শব্দাংশটি মূলত বিভক্তি। এখন আমরা বিভক্তির প্রকারভেদ দেখে নেব। শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় বিভক্তি কত প্রকার, তোমরা বলে ফেলো বিভক্তি 7 প্রকার। আসলে কি বিভক্তি 7 প্রকার? না, বিভক্তি 7 প্রকার নয়। বিভক্তি প্রধানত 2 প্রকার। প্রথমটি হলো নাম, শব্দ বা তির্যক বিভক্তি। এটিকে আমরা নাম বিভক্তি বলেও ডাকতে পারি, শব্দ বিভক্তি বলেও ডাকতে পারি এবং তির্যক বিভক্তিও বলতে পারি। এবং দ্বিতীয়টি হলো ক্রিয়া বিভক্তি। এই প্রথমটি ছিল নাম, শব্দ বা তির্যক বিভক্তি। এটিকে আমরা 7 ভাগে ভাগ করতে পারি। তাহলে চলো এই 7 প্রকার সম্পর্কে আমরা একটু জেনে নেই। দেখো, এখানে এই 7 প্রকার বিভক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। শূন্য বা প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই 7 প্রকার বিভক্তি মুখস্থ করে নেবে।
এখানে দ্বিতীয়া এবং চতুর্থী বিভক্তির মধ্যে অনেক সময় তোমরা ঝামেলায় পড়ো, কারণ দুটোতেই কেরে বিভক্তি রয়েছে। যখন কেরে বিভক্তি থাক, এটিকে কোন বিভক্তি লিখবে? দ্বিতীয়া বিভক্তি লিখবে নাকি চতুর্থী বিভক্তি লিখবে? সেক্ষেত্রে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আমি তোমাদের কাছে একটু স্পষ্ট করার চেষ্টা করব। শিক্ষার্থীরা, যখন জন্য বা নিমিত্ত বোঝাবে তখন হবে চতুর্থী বিভক্তি। যখন কেরে দিয়ে জন্য বা নিমিত্ত বোঝাবে না, তখন সেটি হবে দ্বিতীয়া বিভক্তি। যেমন দেখো, তোমাকে অনেক পড়তে হবে, তোমাকে এই কলমটি দিলাম। এখানে দুটোতেই কে বিভক্তি রয়েছে। এখন কোনটিকে দ্বিতীয়া লিখবে, কোনটিকে চতুর্থী লিখবে? খেয়াল করো, তোমাকে পড়তে হবে, এখানে জন্য বা নিমিত্ত বোঝাচ্ছে না, তাই এটি হবে দ্বিতীয়া বিভক্তি। এবং তোমাকে এই কলমটি দিলাম, এখানে তোমার জন্য এই কলমটি, এখানে জন্য বা নিমিত্ত বোঝাচ্ছে, সে কারণেই এই কেটি হবে চতুর্থ বিভক্তি। শিক্ষার্থীরা, পরবর্তী পর্বে আমরা তোমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী বিভক্তিকে পাঠ করার চেষ্টা করব। তোমাদের সবাইকে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।